স্টুপিড স্টুপিড স্টুপিড। সুনীল গাভাস্কারের কাছ থেকে এই কথাটা ধার করতেই হচ্ছে। গাভাস্কার তো সেটা বলেছিলেন ঋষভ পান্টের ওই একটা শট দেখে, আউট দেখে। আর আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের যে ব্যাটিং কলাপস, সেইটা স্টুপিডিটি দিয়ে আসলে খুব একটা মনে হয় তাও বোঝানো যায় না। মানুষ তো অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়। বাংলাদেশের আজকের যে ব্যাটিং এর ধস, যে মহা বিপর্যয়, সেইটা দেখে যে আসলে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা আসলে কি হলো, এটা আসলে কিভাবে হলো? ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে, বাংলাদেশ না, ওভারঅল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এইরকম ব্যাটিং ধস কখনোই কোনোদিন কোনো দলের ক্ষেত্রে হয়নি। বাংলাদেশের আজকে সেটাই হলো। যেই ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে আমরা জিতে যাব, বেশ সহজেই জিতে যাব, হয়তোবা 5-7-10 ওভার হাতে রেখেও জিতে যেতে পারি, সেই ম্যাচটা আমরা হেরে গেলাম 77 রানে। এবং সেইটাও আসলে পরাজয়ের ব্যবধানটা কমে আরো অনেক বড় রানে হারতে পারতাম। 244 রান তারা করতে নেমে একসময় আমাদের স্কোর ছিল 1 উইকেটে 100, ইনিংসে সেটা 17 নাম্বার ওভার, বাকি আছে আরো 34 ওভার, করতে হবে 145 রান, হাতে আছে 9 উইকেট। এই অবস্থায় তো ভাই জয়ের জন্য বাংলাদেশ ওভারওয়েলমিং ফেভারিট, এবং সেইখান থেকে আমরা 5 রান তুলতে 7 উইকেট হারিয়েছি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটের পর দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পর্যন্ত এই যে 7টা উইকেট এত কম রানে কখনোই পড়েনি। এর আগের রেকর্ডটা ছিল হচ্ছে গিয়ে ইউএসএ নেপালের বিপক্ষে, সেইখানটাতেও তাদের 8 রানের মধ্যে 7 উইকেট পড়েছিল, 2 থেকে 8 নাম্বার উইকেট। আর আমাদের এইখানটাতে আমরা 5 রানে 7 উইকেট হারিয়ে ফেললাম। বাংলাদেশ একটা জেতা ম্যাচ হেরে গিয়ে সিরিজে পিছিয়ে থেকে আমরা শুরু করলাম। মেহেদী হাসান মিরাজের যুগ ওয়ানডের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে শুরু হলো, যেটা প্রমিস ছিল আরো অনেক ভালো কিছু হওয়ার, যেটা প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিল যে বাংলাদেশের জন্য একটা নতুন স্টার্ট পাওয়াটা ভালোভাবে খুবই সম্ভব, যেটা আমাদের ব্যাটিংয়েরও ওই যে প্রথম 10 ওভার 15 ওভার 16 ওভার পর্যন্ত সেটাকে একরকম নিশ্চয়তা বলে মনে হচ্ছিল। সেইখান থেকে আমাদের এরকম ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের কোনো রকম কোনো কারণ কি রয়েছে? এবং আপনি এই ম্যাচের যখন টার্নিং পয়েন্ট খুঁজে বের করতে বলবেন, তখন এর বাইরে কি অন্য কিছু ভাবার সুযোগ আছে? দেখেন, আমি একদম এক্স্যাক্টলি এই জায়গাটা থেকেই বলি, যখন আমরা শ্রীলঙ্কাকে 244 রানে অল আউট করে দিলাম, পার স্কোর থেকেও শ্রীলঙ্কা অন্তত পক্ষে 20টা রান কম করেছে, কারণ ওই যে পিচ রিপোর্টের সময়ই ওখানে বলা হচ্ছিল 260 থেকে 280 রান এই উইকেটের মানে হচ্ছে গিয়ে পার স্কোর হতে পারে। সো তাদেরকে 244 রানে আটকে দেওয়া বাংলাদেশের বোলার ফিল্ডারদের জন্য খুব ভালো সাফল্য। এবং সেই জায়গাগুলোতে অনেকগুলো আমাদের পজিটিভ জায়গা তো ডেফিনেটলি রয়েছে। যখন আপনারা এইটা খেয়াল করে দেখবেন যে আমরা যখন ব্যাটিংয়ে জবাব দিতে নেমেছি, সেই সময়টা শুরুতে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের ওপেনিং পার্টনারশিপ, ইমন 13 রান করে বিগ শট খেলতে গিয়ে 3 রানে আউট হয়ে গেলেন, কিন্তু তানজিদ তামিমের সঙ্গে যোগ দিলেন নাজমুল হোসেন শান্ত, এবং তাদের পার্টনারশিপটা বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিল। খুব ভালোভাবেই আমরা জয়ের পথে ছিলাম। যেটা আমি বলছিলাম, 17 নম্বর ওভারটা যখন আমরা ওইখানটাতে গেলাম, ওই জায়গাটাতে আমরা 1 উইকেটে 99 রানে ছিলাম। নাজমুল হোসেন শান্ত ওই সময় স্কোয়ার লেগে বল ঠেলে তিনি 2 রান নেওয়ার চেষ্টাটা করলেন, কলটা তার ছিল, এবং খুবই একটা মানে মার্জিনটাও খুবই কম ছিল, অল্প একটু, আমার ধারণা সেন্টিমিটার মিলিমিটারের জন্য তিনি আসলে রান আউটটা হয়ে গিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে ওই সময় প্রয়োজনটা কি রে ভাই? কোনো প্রয়োজন কি ছিল? আমাদের কি রান রেটের প্রেশার ছিল? ওই একটা এক্সট্রা রান নিতে পারলে আসলে কি হতো? ওই যে ওইখানটাতে, তারপর ওইটা কোনো কথা না, ওটা কলাপসের স্টার্টটা করছে বলেই আমি সেই জিনিসটা বলছি। আমাদের এই পার্টনারশিপটা ভেঙে গেল তানজিদ তামিমের সঙ্গে শান্তর, 23 রান করে শান্ত আউট হলেন, এবং তারপরে যেটা হলো এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, একেবারে কেউ প্রস্তুত ছিলাম না। মানে এরকম কোনো কিছু যে হতে পারে, মানে এটা ভাবনার মধ্যেই নেই। তার এরপরে হচ্ছে গিয়ে যখন শান্ত আউট হয়ে গেলেন, ক্রিজে আসলেন লিটন দাস এসে তিনি 4 নাম্বার বলে 0 রানেই তিনি আউট হয়ে গেলেন। তাকে 4 নাম্বারে খেলানো হয়েছে নতুন একটা ব্যাটিং পজিশন, এবং তার এইটা হচ্ছে গিয়ে গত 8টা ওয়ানডে ইনিংসের মধ্যে 4 নাম্বার ডাক তার হয়ে গেল। 13 রানই টোটাল থাকলেন, নতুন ব্যাটিং পজিশন, মানে একটা নতুন সময়। এটা ভাবা হচ্ছিল মিরাজ নিজেকে সরিয়ে নিয়ে পিছিয়ে নিয়ে লিটনকে দিয়েছিলেন, কোনো কাজ হয়নি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলটাতে তিনি হচ্ছে গিয়ে গুগলিতে বিভ্রান্ত হয়েছিলেন, আম্পায়ার আউট দেয়নি, তবে আম্পায়ার্স কল নিয়ে শ্রীলঙ্কা এই উইকেটটা পেয়ে গেছে। হাসারাঙ্গার ওই ওভারটাতেই তানজিদ তামিম আউট হয়ে গেলেন, মিড অফে একটা ফ্যান্টাস্টিক ক্যাচ ওই জায়গাটাতে জানিত লিয়ানাকে তিনি ধরেছেন, একেবারে ফ্লাইং উড়ে গিয়ে মিড অফে সেই ক্যাচটা তিনি ধরে নিয়েছেন।
মেন্ডিসের পরের ওভারটাতে বোল্ড হয়ে গিয়েছেন আমাদের তাওহিদ হৃদয়, তারপরে হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ তিনিও এলবিডব্লিউ হয়ে গেলেন, আর কামিন্দু মেন্ডিস এক ওভারে তিনি 2 উইকেট নিয়ে নিলেন, একটা বাহাতে বোলিং করে একটা ডান হাতি বোলিং করে তানজিব সাকিব আর হচ্ছে গিয়ে তাসকিন আহমেদকে। তার মানে আপনি দেখুন 1 উইকেটে 100 আমাদের ছিল, সেখান থেকে পরের 27 বলের মধ্যে আমরা মাত্র 5 রান তুলতে পেরেছি, এবং তার মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ 7-7টা উইকেট আমরা হারিয়েছি। ম্যাচের কি বাকি থাকে? এবং এই কলাপসটা দেখতে দেখতে আমার মনে পড়ছিল যে মানে এর কাছাকাছি কিছু কি মনে করতে পারছি? হ্যাঁ, টেস্টে আমাদের রয়েছে এইরকম কাছাকাছি কলাপস। ওয়ান ডেতে আমার একটাই মনে পড়ছে যে 2014 সাল যেটা তাসকিনের ডেউ ম্যাচ ভারতের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে, সেইখানে ভারতকে 105 রানে অল আউট করে দিয়েছিলাম এবং বাংলাদেশ হচ্ছে কি 3 উইকেটে আমরা 50 রানে পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, মনে ছিল আমরা ম্যাচটা জিতবো, সেইখান থেকে আমরা 58 রানে অল আউট হয়ে গিয়েছি। তারপর মিরপুরে উইকেট ট্রিকি ছিল, ওইটা ধরেন ভুতুরে হলো একটা ব্যাখ্যা হচ্ছে, কিন্তু আজকে যেটা হলো সেটার আসলে ব্যাখ্যাতে সেটার কোনো রকম কোনো ব্যাখ্যা নেই। এবং আমাদের এই ব্যাটিং কলাপসটা এটা এত পীড়াদায়ক এবং এত বিস্ময়কর, আমি বলছিলাম যে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 2 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান এত কম রানে 5 রানে আমরা যে 7টা উইকেট হারিয়েছি, এই ঘটনা কোনোদিনই আসলে ঘটেনি। সেইটাই বাংলাদেশ আসলে ঘটিয়ে এই জায়গাটাতে দেখলো। তারপরে জাকির আলী একটা 50 করেছেন, শেষ 2টা পার্টনারশিপের মধ্যে ওইখানটাতে তানভীরকে নিয়ে এবং লাস্টে মুস্তাফিজকে নিয়ে 2টা পার্টনারশিপে বাংলাদেশ স্কোরটা 167 পর্যন্ত গিয়েছে, তিনি নিজেও 50 করেছেন, কিন্তু তাতেও আমরা 167 বেশি করতে পারিনি এবং আমরা এখানটাতে 77 রানে ম্যাচটা হেরে গেছি। অথচ ম্যাচের প্রথম হাফ শেষেও তো আমরা ম্যাচ জয়ের জন্য ফেভারিট ছিলাম, তাই না? শ্রীলঙ্কা টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে এবং সেইখানটাতে আমাদের শুরুটা কি অসাধারণ শুরু হয়েছে। আমরা এই জায়গাটাতে 29 রানের মধ্যে শ্রীলঙ্কার 3-3টা উইকেট তুলে নিয়েছি। প্রথমে এখানটাকে নিশাঙ্কাকে আউট করেছেন তানজিম সাকিব, তারপরে তাসকিন আহমেদ হচ্ছে গিয়ে 2টা উইকেট তুলে নিলেন মাদুস্কা ও কামিন্দু মেন্ডিসের। 29 রানে 3 উইকেট, তারা এই জায়গাটা থেকে একটু সামলে উঠতে চেষ্টা করেছে শ্রীলঙ্কা, কিন্তু এরপরে গিয়ে তানভীর ওয়ানডে ডেবুতে তিনি উইকেটটা যখন হচ্ছে ব্রেক থ্রুটা দিলেন কুশল মেন্ডিসকে 45 রান করা, তাকে আউট করলেন। ওইটা আমাদের জন্য একটা ব্রেক থ্রু ছিল এবং আরো ভালো একটা সময় ছিল যখন আরো একটা পার্টনারশিপ শ্রীলঙ্কা গড়ে ফেলছিল, আসালাঙ্গাকে ওই এক সাইডটাতে ছিলেন এবং জানিত লিয়ানাকে নিয়ে। সেইখানটাতে আমাদের নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বল হাতে তুলে দিলেন নাজমুল হোসেন শান্তর, এবং শান্ত ফার্স্ট ওভারটাতেই তিনি ব্রেক থ্রুটা দিয়ে দিলেন এবং ব্রেক থ্রু দেওয়ার পর শান্ত যেভাবে সেলিব্রেট করেছেন মিরাজের সঙ্গে পুরো টিমের সঙ্গে, এটা দেখার জন্য আসলে দারুণ বিষয়। সো ওই ব্রেক থ্রুটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। আসালাঙ্গা এক প্রান্ত থেকে ছিলেন এবং তিনি সেঞ্চুরি করেছেন শেষ পর্যন্ত গিয়ে। তারপরেও বাংলাদেশের জন্য এটা একটা খুব ভালো, তাদের 244 রানে আটকে রাখা, স্পেশালি শেষ 5 ওভারেও শ্রীলঙ্কা 4 উইকেট নিয়ে ঢুকেছিল, কিন্তু তারা পুরো ওই 30টা বলও খেলতে পারেনি, মাত্র 28 রান করেই তারা ওইখানটাতে 244 রানে আমরা অল আউট করে দিয়েছি এবং তখন তো ম্যাচ জয়ের জন্য আমরাই ফেভারিট ছিলাম। যখন আমরা 1 উইকেটে 100 রানে পৌঁছে গেছি, তো আর 145 রান লাগে, বাংলাদেশ ফেভারিট, মানে বাংলাদেশ তখন 80%-এর বেশি চান্স বাংলাদেশের জয়ের, এবং সেইখান থেকে 5 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশের সব শেষ হয়ে গিয়েছে, একেবারে সব ধ্বংস হয়ে গিয়েছে। টার্নিং পয়েন্টে তাই অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই। এই কলাপসটা যেহেতু স্পার্ক করেছে নাজমুল হোসেন শান্তর আউটটা, এবং সেই আউটটা যেহেতু একটা আননেসেসারি আউট, আপনি অন্যান্য উইকেটগুলো নিয়ে কথা বলতে পারেন, অবশ্যই সেগুলো বলার সুযোগ রয়েছে, আমরা সেটা বলবো, কিন্তু এই দ্বিতীয় রানটা নেওয়ার প্রয়োজন ছিল না, কোনো রকম কোনো মানে আস্কিং রেটের প্রেশার ছিল না, কোনো কিছুই আসলে ছিল না। সো সেই জায়গাটাতে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় রানটা নিতে গিয়ে তিনি যেভাবে রান আউটটা হলেন, এবং সেইখান থেকে আমরা যে কলাপসটা হলো 27 বলের মধ্যে 5 রানে 7 উইকেট হারিয়ে ফেললাম, ওইটাই শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের এই 77 রানের বিশাল পরাজয়ের, যে ম্যাচটা আমরা জিততেও পারতাম, জয় পরাজয়ের ব্যবধান দেখে এটা হাস্যকর মনে হচ্ছে, সেই পরাজয়ের বাংলাদেশের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। আই এম শিওর আপনারা সবাই আমার এই টার্নিং পয়েন্টের সঙ্গে একমতই হবেন, তাই তো?